নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। তৃণমূল সবাইকে চমকে দিয়ে 29টি আসন জিতেছে লোকসভায়। বিজেপি থেমে গেছে 12টি আসনে। কংগ্রেস একমাত্র মালদা দক্ষিণ কেন্দ্রটি বিপুল ভোটে জয়লাভ করেছে। 5 বারের সাংসদ অধীর চৌধুরী পরাজিত হয়েছেন। মুর্শিদাবাদ কেন্দ্র থেকেও সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম লোকসভায় যেতে পারেননি। বামেরা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং কেরল থেকে একটি মাত্র আসন পেয়েছে, কিন্তু তামিলনাড়ু, রাজস্থান প্রভৃতি জায়গা থেকে, বিহার থেকে সিপিআইএমএল, সব মিলিয়ে সংসদে বাম শক্তি হয়তো 6-7 জন। তাৎপর্যপূর্ণভাবে কেরালায় প্রথমবার খাতা খুলেছে পদ্ম শিবির। সুরেশ গোপী ত্রিশূর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন। আমি আগেও বলেছিলাম যে এবার কেরালায় পদ্ম শিবির খাতা খুলবে, কার্যত তাই হয়েছে। কিন্তু তামিলনাড়ুতে প্রধানমন্ত্রী এতবার যাওয়ার পরেও সেখানে কিন্তু বিজেপি দাগ কাটতে পারেনি, কিন্তু তেলেঙ্গানায় তারা চমকপ্রদ ফল করেছে। অন্ধ্রপ্রদেশে টিডিপির সঙ্গে ক্ষমতা এসেছে এবং কর্ণাটকে কংগ্রেস কয়েক মাস আগে সরকার করলেও যে ফলের প্রত্যাশা কংগ্রেস করেছিল কর্ণাটক থেকে, সেই ফল তারা করতে পারেনি। বিজেপি এবং জেডিএস মিলে 19টি আসন পেয়েছে। কংগ্রেসের দখলে গেছে 6টি আসন, 6টি বা 7টি আসন। এই প্রেক্ষিতে বাংলা এখন লোকসভায় বিজেপির পরে কংগ্রেস, তারপর সমাজবাদী পার্টি, চতুর্থ বৃহত্তম দল তৃণমূল কংগ্রেস, তাদের 29 জন লোকসভার সদস্য। অনেকে বলেছিলেন যে লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি তৃণমূলের থেকে একটি আসন বেশি পেলে 2026 সালের আগেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হবে, হয়তো অপারেশন লোটাস চালু হবে পশ্চিমবঙ্গে। সেই আশায় গুড়ে বালি। এই সরকার নির্ধারিত সময় পেরিয়ে 2026-এই বিধানসভা নির্বাচনের মুখোমুখি হবে বলে এই মুহূর্তে অন্তত সেটাই বোঝা যাচ্ছে। তবে আবার বলি, রাজনীতি সম্ভাব্যতার শিল্প। কোন প্রেক্ষিতে কি তৈরি হয় সেটা এত আগে থেকে বলা সম্ভব নয়। তাহলে বাংলার রাজনীতিতে কি নতুন অধ্যায় তৈরি হবে? দেখুন, ষষ্ঠ দফার শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমরা 23টা আসন জিতে নিয়েছি। সপ্তম দফার শেষে ভোট হলো, সমস্ত এক্সিট পোলের পূর্বাভাসকে ভুল প্রমাণিত করে তৃণমূল 29টা আসন জিতল। এখানে কতগুলো সম্ভাবনা উঁকি মারছে আগামী দিনে রাজ্যের রাজনীতি নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তরে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দমদম কেন্দ্রে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে কোনো জনসভা বা কোনো রোড শো করেননি। তৃণমূলের অভ্যন্তরে নবীন প্রবীণ দ্বন্দ্ব ছিল। অভিষেক চেয়েছিলেন যে সুদীপ বাবু, সৌগত বাবু এবং কল্যাণ বাবুর বদলে অন্য কাউকে, অপেক্ষাকৃত নবীন প্রজন্মের কাউকে টিকিট দেওয়া হোক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার দীর্ঘদিনের পুরনো সহযোগীদের উপরই আস্থা রেখেছিলেন, তাই তারা টিকিট পেয়েছিলেন এবং 3 জনেই কিন্তু জিতেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো রাজনৈতিক কর্মসূচি না করলেও এই 3 কেন্দ্র থেকে জিতেছেন তৃণমূলের প্রার্থীরা। বাকি সব কেন্দ্রে অভিষেক সভা করেছেন। এই 3 কেন্দ্রে তৃণমূলের প্রার্থীর জয় অভিষেকের কাছে কিন্তু দুগ্ধ পাত্রে গোচনা পড়ার মতো। 2, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠাচ্ছেন। তৃণমূলের অভিষেকপন্থীদের দাবি
যে অভিষেককে দলে আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হোক। কেউ কেউ সরাসরি বলছেন অভিষেককে রাজ্য মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হোক। আমার যতটুকু ধারণা, কানাঘুষো শুনছি, কনফার্ম নয়, লোকসভায় সংসদীয় দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হতেও পারেন। আবার মমতা ক্যাবিনেটে উপমুখ্যমন্ত্রী হিসাবে তিনি যোগ দিতে পারেন। কোনো একটা দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, ২৬ সালের বিধানসভা নির্বাচন আর হাতে গোনা ২ বছর বাকি আছে। তৃণমূল যতই ২৯টি আসনে জয়লাভ করুন না কেন, আপনি যদি দেখেন লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফল, তাহলে হয়তো ১০০টি আসনে বিজেপি এগিয়ে আছে। ২০২৬-এ যখন রাজ্য বিধানসভার ভোট হবে, তখন তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া কিন্তু জোরদার হবে। ১৫ বছর ক্ষমতায় তারা। শুধু লক্ষ্মীর ভান্ডার দিয়ে কিন্তু সবসময় অ্যান্টি ইনকামবেন্সি ঠেকানো যায় না। তারপরে সুপ্রিম কোর্টে নিয়োগ দুর্নীতির মামলার রায় কি হবে কেউ জানে না। কলকাতা হাইকোর্টে বিভিন্ন স্পর্শকাতর বিষয়ের মামলা রয়েছে, তার পরিণতি কি হবে কেউ জানে না। তাই লোকসভা নির্বাচনে ২৯টি আসন জেতার পর তৃণমূল সাময়িক স্বস্তি পেল ঠিকই, কিন্তু বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তারা কিন্তু এখন থেকেই ছাপাবে। এবং তৃণমূলের অভ্যন্তরে এটা সবাই জানেন যে বুথ ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রার্থী বাছাই কর্পোরেট সংস্থার মাধ্যমে অভিষেক কিন্তু প্রত্যক্ষ নজরদারি করেন। তার হয়তো ওই নিজের লোক বলে কিছু নেই, যে কাজের তাকেই সে নিজের লোক বলে মনে করে বলে এটা তৃণমূলের একটা অংশ বারবার করে বলছে। অভিষেককে উপমুখ্যমন্ত্রী করা হোক এমন দাবি আগে উঠেছে। অভিষেকও বিষয়টাতে খুব একটা অরাজি বলে জানা যায় না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় উপমুখ্যমন্ত্রী পদ সৃষ্টির বিরোধী ছিলেন। তিনি নাকি অভিষেককে বলেছিলেন প্রয়োজনে অভিষেক মন্ত্রিসভায় যোগ দিতে পারে। কিন্তু অভিষেক মন্ত্রিসভায় যোগ দিলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক পরেই গুরুত্বের বিচার একটি পদ চাইছিলেন, সেটা হচ্ছে উপমুখ্যমন্ত্রীর পদ। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে অভিষেকের রাজনৈতিক উত্তরণ তার হাত দিয়ে হলেও বিগত ১০ বছর ধরে অভিষেক তৃণমূলের সংগঠনের মধ্যে তার প্রভাব যথেষ্ট বৃদ্ধি করেছে এবং তার একটা নিজস্ব অনুগামী মহলও তৈরি হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এয়ার অ্যাপারেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আগামী দিনে হয় দলে অভিষেকের গুরুত্ব আরো বাড়বে, না হলে সরকারে তিনি দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন। দলে গুরুত্ব বাড়ার অর্থ হলো সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক আছেন, লোকসভায় সংসদীয় দলনেতার পদ। যদিও তৃণমূল আনুষ্ঠানিকভাবে এখনো সর্বভারতীয় দল নয়, লোকসভা নির্বাচনে প্রাপ্ত ভোটের হিসেব, অন্য রাজ্যে বোধহয় তৃণমূল ২-১ জায়গায় লড়েছে, সেখানে কি পেয়েছে সেই সব বিচার করেই ওই সিদ্ধান্তটা নির্বাচন কমিশন নেয় কোন দল জাতীয় কোন দল আঞ্চলিক। তাহলে হয় সংসদীয় দলনেতার পদে অভিষেক যাবেন, না হলে রাজ্য মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী হিসাবে তার অভিষেক হবে। দেখুন, এবারের ভোটে বিজেপির ভোট প্রাপ্তি ২০২১-এর অ্যাসেম্বলির তুলনায় ১% বেড়েছে। তৃণমূলের ২০২১-এর ভোট প্রাপ্তির তুলনায় ১% কমেছে। আবার ২০১৯-এর লোকসভার তুলনায় তৃণমূলের ভোট প্রাপ্তি ১% বেড়েছে। প্রাথমিকভাবে বিজেপি যে ১২টা লোকসভায় জিতেছে, বিধানসভা ভিত্তিক হিসাব করলে দেখা যাবে প্রায় ১০০টির কাছাকাছি আসনে তারা এগিয়ে আছে। তৃণমূল যেখানে
আমি উদাহরণ দিয়ে বলছি, ধরুন 100 জন মানুষ, তৃণমূল কিন্তু 100 জন মানুষের কাছেই ভোট ভিক্ষা করছে, বিজেপি সেখানে করছে 70 জন মানুষের মধ্যে। কারণ মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষ বিজেপিকে ভোট দেয় না। এফিউ টু ফিউ দিলেও এ রাজ্যের মুসলমান সম্প্রদায়ের ভাইয়েরা বোনেরা বিজেপিকে ভোট দেয় না। 2021-এ মুসলমান ভোট প্রবলভাবে তৃণমূলের পাশে দাঁড়িয়েছিল, এবারও দাঁড়ানো। ওই 100টার মধ্যে 91টা ভোট মুসলমান ভোট তৃণমূল পেয়েছে, এবং তার সঙ্গে বেনিফিশিয়ারি, এতেই তারা 29টি আসনে জয়লাভ করেছে। বিজেপি 2021-এ হিন্দু ভোটের 54% পেয়েছিল, এবারও হয়তো ওই একই রকম আছে। হিন্দু ভোটের কনসলিডেশন যদি আরো কয়েক শতাংশ বিজেপি বাড়ায়, তাহলে বিজেপি চমকপ্রদ ফল করবে, যেই ইঙ্গিতটা বিভিন্ন এক্সিট পোলে দেয়া হয়েছিল, কিন্তু সেটা হয়নি। দেখুন, মুসলমান ভোট কনসলিডেট বিশেষ করে দক্ষিণবঙ্গে করেছে। উত্তরবঙ্গে মুসলমান ভোট একচেটিয়া তৃণমূল পায়নি। যদি তৃণমূল পেত, তাহলে মালদা দক্ষিণে ঈশা খান চৌধুরী জিততে পারতেন না। মালদা উত্তরে কংগ্রেস প্রার্থী অনেক মুসলমান ভোট কেটে খগেন মুর্মুর জয়কে সহজ করেছেন। রায়গঞ্জ কেন্দ্রে ভিক্টর মুসলমান ভোটে ভাগ বসিয়ে কৃষ্ণ কল্যাণের যাত্রাভঙ্গ করেছেন। কিন্তু মুর্শিদাবাদ থেকে শুরু করে বাকি সবকটা কেন্দ্রে যেখানে মুসলমান ভোট নির্ণায়ক, সেখানে মুসলমান ভোট একেবারে ঢালাও পড়েছে তৃণমূল প্রার্থীর সমর্থনে, মানে 100টার মধ্যে 91টা ভোট। সেখানে বাম কংগ্রেস কিছু করতে পারেনি। মুসলমানরা বুঝেছেন যে এই কেন্দ্রগুলিতে বাম বা কংগ্রেস প্রার্থীকে ভোট দিলে ভোট কাটাকাটির অঙ্কে বেরিয়ে যাবে বিজেপির প্রার্থী। যেমন বহরমপুরে অধীরবাবু হারলেন কেন? 2019-এ বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনি বিপুল লিড দিয়েছিলেন, সেই জন্য 79,000-এর বেশি ভোটে জিতেছিলেন। এবার বহরমপুর থেকে তার লিড মাত্র 7,000 ভোট। বিজেপি প্রচুর ভোট পেয়েছেন ডক্টর নির্মল সাহা, সেই জন্য অধীর চৌধুরী বহরমপুরে পর্যদস্ত হয়েছেন। শুভেন্দু অধিকারীকে ইন্ট্রোস্পেক্ট করতে হবে। দিলীপ বাবুকে কেন হঠাৎ করে শেষ মুহূর্তে বর্ধমান দুর্গাপুরে পাঠানো হলো, কারণটা স্পষ্ট নয়। দিলীপ বাবু মেদিনীপুরে দাঁড়ালেই যে জিততেন তা নয়, কিন্তু মেদিনীপুরে তিনি তো কেন্দ্রটাকে চর্চা করেছিলেন, ঘুরতেন ফিরতেন। আর অগ্নিমিত্রা পাল একদম শেষ মুহূর্তে মেদিনীপুরে গিয়েছেন, সমস্যা হয়েছে। মহুয়া মৈত্রর বিরুদ্ধে রাজমাতাকে দাঁড় করিয়ে অন্য কাউকে যদি দাঁড় করানো হতো, তাহলে হয়তো অন্যরকম ফলাফল হতেও পারত। এইরকম প্রার্থী বাছাই নিয়ে কিছু প্রশ্ন তো আছেই। আসানসোল কেন্দ্রে জিতেন্দ্র তিওয়ারিকে দাঁড় করানো হলে পরে ফলাফল অন্যরকম হতে পারত। উপনির্বাচনে 3.5 লক্ষ ভোটে জিতেছিলেন শত্রুঘ্ন, এবার জিতলেন 60,000 ভোটে। এরকম কিছু কিছু প্রশ্ন আছে। দেখুন, শুধু হাওয়ায় নির্ভর করে জেতা যায় না, ভোটারদের ভোটমুখী করতে হয়, একটা সংগঠন লাগে। অধিকাংশ জায়গাতেই বিজেপির সংগঠন দুর্বল, বহু জায়গায় তারা ভোটার স্লিপ পর্যন্ত দিতে পারে। বিজেপির পক্ষে সমর্থন আছে, কারণ পশ্চিমবঙ্গে তৃণমূল বিরোধী জনতার 90% বিজেপির পক্ষে। কিন্তু সেই জনতার সমর্থনকে ইভিএম এ ট্রান্সফার করতে দরকার সংগঠন। 5 বছর আগে বিজেপির যে সংগঠন ছিল, এখন সেই সংগঠন অনেক মজবুত হয়েছে, কিন্তু মাইলস টু গো। লক্ষ্মীর ভান্ডারকে কাউন্টার করতে বিজেপি যে কথাটা বলছে, অন্নপূর্ণা ভান্ডার, সেই অন্নপূর্ণা ভান্ডারের কথা কিন্তু এখন থেকেই প্রচার করতে হবে এবং মানুষের মনে গেঁথে দিতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মা বোনেদের 1,1200 টাকা দেয়,
বিজেপি ক্ষমতায় আসলে সবাইকে ৩,০০০ টাকা করে দেবে, এবং ক্ষমতায় আসলে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে এই সিদ্ধান্তটা রূপায়িত করা হবে। সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সরকারের হারে ডিএ দেয়া হবে, প্রতি বছর এসএসসি হবে। শিল্পের জন্য তারা কি করবে তার একটা ভিশন ডকুমেন্ট চাই, এবং বিশেষ করে লক্ষ্মীর ভান্ডারকে কাউন্টার করতে যে অন্নপূর্ণা ভান্ডারের কনসেপ্ট তারা নিয়েছে সেটাকে কিন্তু লাগাতার প্রচার করতে হবে বিশ্বাসযোগ্যভাবে। চাঁদ সদাগরের মনসা পুজো করার মতো করে প্রচার করলে হবে না। অন্নপূর্ণা ভান্ডারই হয়তো প্রচারের মূল সুরটা বেঁধে দিতে পারে বিজেপির। তারা মনে রাখতে হবে তারা ৭০% মানুষের সমর্থন চাইছে, আর হিন্দু ভোটের আরো কিছুটা মেরুকরণ। যারা কন্যাশ্রী বা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পায় তাদের সামনেও একটা বিকল্প ভাবনা রাখতে হবে। 2016 সালে বিজেপি 3টে আসন পেয়েছিল, আর 2021-এ তারা প্রধান বিরোধী দল, প্রায় 40% কাছাকাছি ভোট পায়। স্পেকটাকুলার রাইজ। সেটাকে সংহত করে সংগঠনের কিছু ত্রুটি বিচ্যুতি এবং নেতাদের পারস্পরিক যে ইগোর লড়াই সেটাকে আপাতত দূরে সরিয়ে রাখতে হবে। কারণ শুধু বড় বড় কথা বলে রণহুঙ্কার দিয়ে শুধু মোদিজির নামে কিন্তু ভোট বৈতরণী পেরোনো যাবে না, এটাই আমার মনে হয় বাস্তব। এইসব বিষয় নিয়ে কথা বলেছিলাম, বিশেষত বাংলার রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা আগামী দিনে কি হতে চলেছে, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা অজয়া সরকারের সঙ্গে। তৃণমূলের যে সাফল্য, এই সাফল্যের পিছনে অভিষেকের অবদান অনস্বীকার্য। আগামী দিনে বাংলার রাজনীতিতে অভিষেকের ভূমিকা কিরকম হতে পারে বলে মনে হয়? অবদান তো নিশ্চিতভাবেই আছে, কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তুলনামূলক আলোচনাটা আমার মনে হয় খুব প্রক্ষিপ্ত। তার কারণ আমি এই দুজনের মধ্যে সেই অর্থে কোনো স্ট্রং বিভাজন রেখা দেখি না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা, সমর্থন, আশীর্বাদ ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উত্থান তো অসম্ভব। এবং অভিষেক যা করছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন নেই, এটাও আমি মানতে রাজি নই। হ্যাঁ, এটা ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সহযোগীদের সাথে অভিষেকের কিছুটা ক্ল্যাশ অফ ইন্টারেস্ট আছে, কিন্তু সেই ইন্টারেস্টটাকেও কি করে নিউট্রালাইজ করা যায়, কি করে আয়ত্তের মধ্যে রাখা যায়, সেটা মমতা তো দেখিয়েছেন। এবং এবারে যে মমতার পুরনো সহযোগীদের মধ্যে প্রমিনেন্ট 3 জন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায়, বস্তুত অভিষেকের সাহায্য ছাড়া যেভাবে জিতেছেন, সেটাও আরেকবার প্রমাণিত হয় যে দলের ওপরে নিয়ন্ত্রণ মমতার এখনো আছে, অভিষেক চান বা না চান। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি অভিষেকের হাত ছেড়ে দেন, যেটা তিনি কখনোই ছাড়বেন না, কারণ অভিষেক তো তারই তোলা একটা চরিত্র, কেনই বা ছাড়বেন, যাকে তিনি নিজেই প্রায় নিজের প্রোটেজি হিসেবে তৈরি করছেন। এগুলো আসলে আমাদের কষ্টকল্পিত কিছুটা দ্বন্দ্বের তৈরি করলে আমাদের আলোচনায় সুবিধা হয় বলে আমরা করি। আমার মনে হয় না মমতা এবং অভিষেকের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে, ভালো মন্দ দুটো অর্থে। ফলে অভিষেক মুখ্যমন্ত্রী হবেন না সংসদীয় দলনেতা হবেন সুদীপের জায়গায়? আমার মনে হয় অভিষেক
সংসদে মোটেই স্বচ্ছন্দ হতে পারবেন না। আর কারণ সংসদে তাকে অন্যান্য দলের সঙ্গে যে মানে আপাত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে থাকতে হবে, সেটা শুধু নিজের বক্তব্য, নিজের ব্যক্তিত্ব দিয়ে শুধু নয়, সারা দেশ দেখবে। সেখানে তিনি কতটা স্বচ্ছন্দ বোধ করবেন আমার সন্দেহ আছে। আমার ধারণা অভিষেক নিজে রাজ্য রাজনীতি নিয়েই বেশি আগ্রহী, সংসদীয় রাজনীতি নিয়ে নয়। মানে সেক্ষেত্রে উপমুখ্যমন্ত্রী হলেও হতে পারেন আগামী দিনে 2026-এর আগে। দেখুন, উপমুখ্যমন্ত্রী অফিসিয়ালি হবেন কিনা এটাও তো আনুষ্ঠানিক সিদ্ধান্ত মমতারই, কিন্তু না হয়েও আনুষ্ঠানিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ছড়ি ঘোরান এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যেভাবে স্পেস করে দিচ্ছেন বা দিয়েছেন অতীতে, সেটাও তো কম কিছু না। তা না হলে তৃণমূলের মধ্যে এই প্রবীণ নবীনের দ্বন্দ্ব, এই ব্যাপারটাই তো আসতো না। অভিষেককে ধীরে ধীরে মমতা যেভাবে তার নিজের জায়গা ছেড়ে দিয়েছেন, সেটাই তো যথেষ্ট প্রমাণ করে যে বিধানসভার রাজনীতিতে তিনি অভিষেককে নিয়ে আসতে তিনিই যথেষ্ট আগ্রহী। অভিষেকের আগ্রহ না থাকার তো কোনো কারণ নেই। ক্ষমতার স্বাদ পেতে সকলেই পছন্দ করে, অভিষেকও করবেন। উপমুখ্যমন্ত্রী হওয়াটা তো একটা বিরাট ব্যাপার রাজ্যের ক্ষেত্রে, এবং আমার যেটা অনুমান যে আগামী বিধানসভা নির্বাচনেও অভিষেকের এই কর্তৃত্ব বজায় থাকবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.